আপনি কি কখনো ভেবেছেন আপনি জানেন কোন কাজটি আপনার জন্য ভালো নয়, তবুও কেন সেই কাজটাই বারবার করে ফেলেন? কেন ঠিক করেও ফোন স্ক্রলিং বন্ধ করতে পারেন না, অপ্রয়োজনীয় কথা বলে ফেলেন, রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না, বা কোনো অভ্যাস ছাড়তে গিয়ে বারবার হেরে যান? মনোবিজ্ঞান বলছে এটা দুর্বল ইচ্ছাশক্তির সমস্যা নয়, বরং এটি মস্তিষ্কের একটি স্বাভাবিক বৈজ্ঞানিক প্রক্রিয়া। সেলফ কন্ট্রোল কোনো জন্মগত ক্ষমতা নয়, এটি এমন একটি দক্ষতা যা মস্তিষ্কের নির্দিষ্ট অংশের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং সঠিক কৌশল ব্যবহার করলে এটিকে শক্তিশালী করা সম্ভব। মানুষের মস্তিষ্ক মূলত দুই ধরনের সিস্টেমে কাজ করে। একটি হল তাৎক্ষণিক আনন্দপ্রবণ অংশ, যা এখনই সুখ চায়, আর অন্যটি হল যুক্তিবাদী অংশ, যা ভবিষ্যতের ফলাফল চিন্তা করে। যখনই আপনি কোনো প্রলোভনের সামনে পড়েন, তখন এই দুই অংশের মধ্যে একটি নীরব যুদ্ধ শুরু হয়। বেশিরভাগ সময় মানুষ হেরে যায়, কারণ আনন্দপ্রবণ অংশটি দ্রুত কাজ করে আর যুক্তিবাদী অংশটি ধীরে প্রতিক্রিয়া দেয়। সেলফ কন্ট্রোল মাস্টারি মানে এই নয় যে ইচ্ছাকে মেরে ফেলা, বরং যুক্তিবাদী অংশকে শক্তিশালী করে তোলা। প্রথম বৈজ্ঞানিক উপায় হল পরিবেশ নিয়ন্ত্রণ করা। মনোবিজ্ঞান প্রমাণ করেছে মানুষ নিজের পরিবেশের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়। আপনি যদি নিজেকে এমন পরিবেশে রাখেন যেখানে প্রলোভন সবসময় চোখের সামনে থাকে, তাহলে ইচ্ছা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এজন্য হাই সেলফ কন্ট্রোল থাকা মানুষরা আগে পরিবেশ বদলায়, তারপর ইচ্ছা শক্তি ব্যবহার করে। তারা জানে মস্তিষ্ক দৃশ্যমান জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়, তাই ফোন দূরে রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ লুকিয়ে ফেলা বা নেতিবাচক মানুষের সংস্পর্শ কমানো, এসবই সেলফ কন্ট্রোল বাড়ানোর বৈজ্ঞানিক কৌশল। দ্বিতীয় উপায় হল বিলম্বিত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তোলা। মনোবিজ্ঞানে একে বলা হয় ডিলে টেকনিক। যখনই কোনো তীব্র ইচ্ছা আসে, তখনই সিদ্ধান্ত না নিয়ে নিজেকে কিছু সময় দিন। গবেষণায় দেখা গেছে বেশিরভাগ ইচ্ছা 10 থেকে 20 মিনিটের মধ্যে দুর্বল হয়ে যায়। এই সময়টুকু পার করতে পারলে আপনার মস্তিষ্কের যুক্তিবাদী অংশ সক্রিয় হয়ে ওঠে। হাই সেলফ কন্ট্রোল মানুষরা এই সময়টুকুতে নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখে, যার ফলে ইচ্ছার তীব্রতা কমে যায়। তৃতীয় উপায় হল নিজের ইচ্ছাকে নাম দেওয়া। শুনতে অদ্ভুত লাগলেও এটি একটি শক্তিশালী বৈজ্ঞানিক কৌশল। যখন আপনি কোনো ইচ্ছাকে আলাদা করে চিহ্নিত করেন, তখন আপনি ইচ্ছা আর নিজের মধ্যে দূরত্ব তৈরি করেন। যেমন আপনি যদি বলেন, আমি ফোনে আসক্ত, তার বদলে বলুন, এই মুহূর্তে আমার মস্তিষ্ক ডোপামিন চাইছে। এই ভাষাগত পরিবর্তন মস্তিষ্ককে সচেতন করে তোলে এবং ইচ্ছার ওপর আপনার নিয়ন্ত্রণ বাড়ায়। মনোবিজ্ঞান বলছে যে মানুষ নিজের অনুভূতি ও ইচ্ছাকে পর্যবেক্ষণ করতে শেখে, সে মানুষ সহজে নিয়ন্ত্রিত হয় না। চতুর্থ উপায় হল শক্তি ব্যবস্থাপনা। সেলফ কন্ট্রোল আসলে শক্তির ওপর নির্ভরশীল। আপনি যখন ক্লান্ত, ক্ষুধার্ত বা মানসিকভাবে দুর্বল থাকেন, তখন ইচ্ছা শক্তি কমে যায়। এজন্য হাই সেলফ কন্ট্রোল মানুষরা নিজেদের শারীরিক ও মানসিক শক্তির যত্ন নেয়। তারা জানে কখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আর কখন নয়। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং মানসিক বিশ্রাম সেলফ কন্ট্রোল বাড়ানোর বৈজ্ঞানিক ভিত্তি। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল পরিচয় ভিত্তিক চিন্তা গড়ে তোলা। মানুষ সাধারণত আচরণ বদলাতে চায়, কিন্তু হাই সেলফ কন্ট্রোল মানুষ পরিচয় বদলাতে কাজ করে। তারা নিজেকে বলে না, আমি চেষ্টা করব। তারা নিজেকে বলে, আমি এমন মানুষ যে এই কাজটি করে না। এই চিন্তাধারা মস্তিষ্কে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে। যখন আপনি নিজের পরিচয়ের সঙ্গে সেলফ কন্ট্রোল যুক্ত করেন, তখন ইচ্ছা আপনাকে নয়, আপনি ইচ্ছাকে নিয়ন্ত্রণ করেন। সেলফ কন্ট্রোল মানে সব আনন্দ ত্যাগ করা নয়, এটি মানে সচেতনভাবে বেছে নেওয়া। যে মানুষ নিজের ইচ্ছাকে বুঝতে শেখে, সে মানুষ অনেক ক্ষেত্রেই এগিয়ে যায়, সম্পর্ক, ক্যারিয়ার, আত্মসম্মান সব কিছুতেই। মনে রাখবেন, ইচ্ছা খারাপ নয়, কিন্তু ইচ্ছার দাস হয়ে থাকা বিপজ্জনক। সেলফ কন্ট্রোল মাস্টারি মানে নিজের মনের চালক হওয়া, যাত্রী নয়। আপনি যদি নিজের মস্তিষ্ক, আচরণ ও ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ নিতে চান, তাহলে এই কৌশলগুলো ধীরে ধীরে জীবনে প্রয়োগ করুন। আর যদি মানুষের মন ও আচরণের গভীর মনোবিজ্ঞান জানতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি।